ঘড়িতে তখন ভোর 5:30। ঢাকার আকাশে তখনও আলো ফোটেনি ভালো করে। অন্যদিকে দিল্লি ঢাকা থেকে 1822 কিলোমিটার দূরে হলেও সময়ের দূরত্ব কেবল আধ ঘন্টা পেছনে। সেখানেও ভোর হওয়ার অপেক্ষা। একটি পুরনো বাড়ির জানালায় বসে একজন বয়স্ক মানুষ তাকিয়েছিলেন দূরের আকাশে। তিনি কিছুক্ষণ পরপর চা রঙা কাপ থেকে চুমুক দিচ্ছিলেন। চোখে ভারী চশমা, ঠোঁটে একরকম বিষণ্ণ তৃপ্তি। এই মানুষটি স্বৈরাচারী শেখ হাসিনা। 2024 সালের 5 আগস্ট এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের দিনে তিনি গোপনে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন দিল্লিতে। আজ 2025 সালের 5 আগস্ট পেরিয়ে গেছে, অর্থাৎ পুরো 1 বছর কেটে গেছে। অনুপস্থিতির পরও তার ছায়া যেন ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের প্রতিটি অলিগলিতে। আর সেই ছায়াই এখন এক ভয়াবহ প্রতিশোধের খেলা খেলতে প্রস্তুত, যে খেলা শুধু রাজনীতি নয়, গোটা রাষ্ট্রযন্ত্রকে নড়বড়ে করে দিতে পারে। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভয়ঙ্কর অডিওতে তিনি বলছেন, আমাকে দেওয়া শাস্তি তো নেব, কিন্তু তার আগে ওই যারা মামলা দিয়েছে সেই 200 জনের হিসাব করে নেব। কণ্ঠটি কাঁপেনি, বরং শীতল ছিল। কথায় আছে, রাজনীতিতে কেউ হারিয়ে যায় না, কেবল দৃশ্যপট বদলায়। শেখ হাসিনা এখন দৃশ্যপটের বাইরে, কিন্তু নিয়ন্ত্রণের সুতো কি এখনো তার হাতেই? এই প্রশ্ন যখন অনুত্তরিত, তখনই ঢাকার নির্জন গলিতে একের পর এক ছোট ছোট অদৃশ্য ঘটনা ঘটছে। কেউ একজন হঠাৎ নিখোঁজ হচ্ছে, আরেকজন রাতের আধারে ঢুকে পড়ছে কোনো মিডিয়া অফিসে, চুপি চুপি বলে যাচ্ছে, তৈরি থাকো, বড় কিছু আসছে। 1 বছর আগে যারা ছিল ক্ষমতার কেন্দ্রে, আজ তারা যেন ছায়া হয়ে ছড়িয়ে পড়েছে রাষ্ট্রের আড়ালে। নিষিদ্ধ ঘোষিত দল হলেও আওয়ামী লীগের সেই ছায়া নেতৃত্ব একটুও ক্ষীণ হয়নি, বরং সময়ের সঙ্গে তারা হয়ে উঠছে আরও সংগঠিত, আরও প্ররোচনামূলক। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা হারানো আওয়ামী লীগের একটি গোপন অংশ এখনও স্বপ্নে বিভোর পুনরুদ্ধারের। তাদের এই স্বপ্ন একরকম ধর্মীয় আবেশের মতো, এক গভীর মানসিক সংকল্প। যারা আপার ডাকে জীবন দিতে প্রস্তুত ছিল, তারা আজও দুর্গম জায়গায় হাত পাখার নিচে বসে গোপনে বৈঠক করছে। ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর, এমনকি টেকনাফ পর্যন্ত বিভিন্ন স্থানে তারা চালাচ্ছে সাংগঠনিক পুনর্গঠনের কাজ। 2025 সালের জুলাই মাসে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার হওয়া 2 সাবেক ছাত্রলীগ নেতার কাছ থেকে উঠে আসে বিস্ফোরক তথ্য। তারা জানিয়েছে, 8 জুলাই ঢাকার একটি কনভেনশন হলে প্রায় 400 জনকে মনস্তাত্ত্বিক ও গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ট্রেনিং ছিল কেবল অস্ত্র চালানোর নয়, ছিল তথ্য লুকানো, লোক চেনা এবং স্লিপার সেল গড়ে তোলার উপর। এই প্রশিক্ষণের পেছনে ছিল অর্থ, পরিকল্পনা এবং সেই পুরনো নেটওয়ার্ক, যেটা শেখ হাসিনার সময় রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে গেঁথে গিয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত একটি বিশেষ অভিযান চালানো হচ্ছে। গোয়েন্দা বাহিনীর ভাষায়, একটি সংঘবদ্ধ ছায়া গোষ্ঠী রাজধানীতে সমন্বিত হামলার পরিকল্পনা করছিল। সেই পরিকল্পনার কিছু অংশ আমরা শনাক্ত করেছি। যদিও এখন পর্যন্ত বড় কোনো বিস্ফোরণ ঘটেনি, তবে আতঙ্ক এখনো দানা বেঁধে আছে। গোপন সূত্রে জানা যায়, শেখ হাসিনার একটি বার্তা, শুধু একটি শব্দ কিংবা একটি চিহ্ন, সেটাই হতে পারে বিস্ফোরণের সূচনা। 15 বছর ধরে রাষ্ট্রের প্রতিটি স্তরে যে অর্থ ছড়িয়েছিল আওয়ামী লীগের শাসনামলে, সেই অর্থ এখন ছায়া থেকে বেরিয়ে আসছে। একটি নির্দিষ্ট অর্থচক্র এখন কাজ করছে পুরনো নেতাকর্মীদের সংগঠিত করতে। তারা অস্ত্র, প্রযুক্তি এবং প্রশিক্ষণের জন্য লাগাতার অর্থ ঢালছে বলে জানিয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা। বিশেষ করে দিল্লি থেকে পাঠানো গোপন ফান্ডের ব্যাপারে এখন নজর রাখছে অর্থনৈতিক গোয়েন্দারা। এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার কিছু সদস্য ইতিমধ্যে বাংলাদেশের একাধিক হোটেল ও গেস্ট হাউসে ঢুকেছে বলে দাবি করছে নজরদারি সূত্রগুলো। 29 জুলাই থেকে শুরু হয়েছে অপারেশন ব্ল্যাক রেইন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশে ডিএমপি, র্যাব ও সিআইডি যৌথভাবে অভিযান চালাচ্ছে রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে। এখনো পর্যন্ত 63 জনকে আটক করা হয়েছে, যার মধ্যে 27 জনই ছিল সাবেক ছাত্রলীগ ও যুবলীগের মধ্যম সারির নেতা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নেই। এই চক্রটি স্লিপার সেল পদ্ধতিতে কাজ করছে। বিশেষ করে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট, এই 3 জায়গাকে রেড জোন ঘোষণা করে নজরদারি জোরদার করা হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের তরফ থেকে এখন পর্যন্ত সরাসরি কোনো বিবৃতি আসেনি, কিন্তু অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক অডিও বার্তায় শেখ হাসিনার কণ্ঠে পাওয়া গেছে ক্রুদ্ধ উচ্চারণ। আমরা ভারতকে যা দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আমরা হারিনি, শুধু থেমেছি। যুদ্ধ এখনো শেষ হয়নি। এই ধরনের উক্তির ব্যাখ্যা এখন গবেষকদের হাতে। কেউ বলছে এই ভাষা বিদ্রোহের, কেউ বলছে এটা এক ভগ্ন নেত্রীর শেষ আত্মচিৎকার। কিন্তু এরকম বার্তা দেশের ভেতরে কিছু চরমপন্থী সমর্থকদের আরো সক্রিয় করছে বলেই আশঙ্কা বাড়ছে প্রশাসনের।
নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যখন দেশ একটু একটু করে স্থিতিশীলতা ফিরে পাচ্ছে, ঠিক তখনই এই গোপন আন্দোলন যেন আবার দেশকে অস্থির করার চেষ্টা করছে। বিশ্লেষকদের ভাষায় এটা কোনো সাধারণ প্রতিক্রিয়া নয়, এটা রাজনৈতিক পুনর্জাগরণের সুপরিকল্পিত প্রচেষ্টা। নিষিদ্ধ আওয়ামী লীগের এই অংশটি সরাসরি সংঘাতে যেতে চায় না, বরং তারা চায় একটি রাজনৈতিক অরাজকতা তৈরি করতে, যাতে জাতীয় ও আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয় নতুন সরকারের ওপর। তাদের কৌশল 3টে স্তরে ভাগ করা: মিডিয়া অ্যাক্টিভিজম ও গুজব ছড়ানো, প্রশাসনিক দুর্বলতাকে কাজে লাগানো, রাজপথে হঠাৎ ফ্ল্যাশ মবের মতো উত্তেজনা সৃষ্টি করা। দিল্লির চাণক্যপুরীতে এখন এক চুপচাপ প্রাসাদ, তার ভেতরে বুলেটপ্রুফ ঘরে বসে আছেন শেখ হাসিনা। মোদির উপহারের কাচের বাটি থেকে দুধ কলা খেতে খেতে হাসছেন, ক্যামেরায় চোখ রাখছেন বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে যে সামরিক প্রশিক্ষণ চলছে সেটা দেখতে। শেখ হাসিনা জানেন তিনি আর ফিরে যেতে পারবেন না, কিন্তু তার হাত লম্বা, বুদ্ধি পুরনো যমুনার মতো ধূর্ত, আর প্রতিশোধের আগুন এখনো জ্বলছে। এই জাতিকে আমি দুর্নীতি, গুম, ক্রসফায়ার শিখিয়েছি, এবার ধ্বংস শেখাবো, তিনি ফিসফিস করেন। তার পেছনে দাঁড়িয়ে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকেরা কিছু বলেন না। তারা জানে বাংলাদেশে আবার আগুন লাগানোর জন্য শেখ হাসিনা এখনও মোদির দরবারে দরকারি। ফেরাউন মরেনি, সে শুধু নদী পাল্টেছে। নীল নয়, এখন তার নাম পদ্মা। আর ফেরাউন, সে আর পুরুষ নয়, সে এখন একজন নারী, নাম শেখ হাসিনা।